আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আত্মরক্ষা করার অধিকার বা রাইট টু প্রাইভেট ডিফেন্স বলতে কী বোঝায় এবং উহা কিভাবে প্রয়োগ করা যাবে। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষা করার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 96 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো বেআইনি আক্রমণ থেকে নিজের দেহ ও সম্পত্তি বা অন্যের দেহ ও সম্পত্তি রক্ষা করার জন্য কোনো অপরাধ সংগঠন করে, তাহলে দণ্ডবিধি অনুযায়ী তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আত্মরক্ষা করার জন্য কোনো অপরাধ দণ্ডনীয় হবে না। খুব সহজভাবে আমি বলেছি। আরও সহজভাবে যদি বলতে চাই তাহলে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো আক্রমণের আশঙ্কা করে, তাহলে সেক্ষেত্রে সে আক্রমণ থেকে সে নিজের দেহ এবং সম্পত্তি অথবা অন্য কারো দেহ অথবা সম্পত্তি রক্ষা করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ সে করতে পারবে, সব রকমের কাজ সে করতে পারবে। যদি সেটি অপরাধ হয় তাহলে সেটিও সে করতে পারবে, কিন্তু আত্মরক্ষা করার জন্য সে যাই করুক না কেন কোনো কিছুই দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হবে না এবং সে নির্দোষ থাকবে। তবে আইনের ভাষায় দণ্ডবিধিতে এভাবে বলে দেওয়া থাকলেও যখন আপনি আদালতে এই বিষয়ের উপরে কোনো মামলা পরিচালনা করবেন তখন দেখবেন যে বিষয়টি কত কঠিন। কোনো ব্যক্তি যদি আত্মরক্ষার্থে কোনো কাজ করে বা কোনো অপরাধ করে, যদি কাউকে কোনো গুরুতর আঘাত করে বা খুন করে ফেলে, হত্যা করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি এটি প্রমাণ করতে না পারবে যে তার কাজটা ছিল আত্মরক্ষা করার জন্য, ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ হবে না। এবং এই আত্মরক্ষা করার অধিকার অনুযায়ী সে কাজটি করেছিল এটি প্রমাণ করা খুব কঠিন। প্রমাণ করতে পারলে সে নির্দোষ, কিন্তু প্রমাণ করতে যদি না পারে তাহলে তাকে সেই কাজের সাজা ভোগ করতে হবে। এখন আত্মরক্ষা করার বিষয়টি কীরকম এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এটি কীভাবে প্রয়োগ করা যায়। আত্মরক্ষা করার অধিকার কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে আত্মরক্ষা করার অধিকারটি আমরা ভালোভাবে বুঝব না। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা বিশ্লেষণ করলে আত্মরক্ষার অধিকার যেভাবে প্রয়োগ করা যায় সেই উপায়গুলি আমরা এখন শিখব। 1 নম্বরে বলা হয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে নিজের বা অন্যের শরীর এবং সম্পত্তি রক্ষা করার জন্য। এটি খুব সহজ একটি পয়েন্ট, খেয়াল করেন। আক্রমণ আসছে, আক্রমণকে প্রতিহত করার জন্য আমি আত্মরক্ষা করার অধিকার প্রয়োগ করব। এখন কি রক্ষা করার জন্য আমি আমার অধিকার প্রয়োগ করব? আমি আমার নিজের দেহ অথবা সম্পত্তি অথবা অন্য কারো দেহ অথবা সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারব। 2 নম্বরে বলা হয়েছে অপ্রকৃতস্থ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কার্যের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। খুব সহজ, দেখেন যে কোনো পাগল ব্যক্তি বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যে তার নিজের কাজের পরিণতি সে বুঝতে পারে না, তাহলে সে যদি আপনাকে একটি দা দিয়ে কোপ দেয়, আপনি মারাও যেতে পারেন, তাহলে সেটি খুব একটি ভালো হবে না। বুদ্ধিমানের কাজ হবে তার থেকে নিজের দেহকে রক্ষা করা। তো সেটি বলে দেওয়া হয়েছে যে 2 নম্বর পয়েন্টে যে আপনি অপ্রকৃতস্থ বা মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির কোনো আক্রমণ বা কার্যের বিরুদ্ধেও আপনি নিজের দেহ অথবা সম্পত্তি অথবা অন্যের দেহ বা সম্পত্তি রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারবেন, অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে আত্মরক্ষার জন্য যতটুকু আঘাত বা ক্ষতি করা প্রয়োজন তার বেশি করা যাবে না। এই পয়েন্টটি একটু ভালো করে বুঝে নেন যে আপনি আত্মরক্ষা করবেন এবং সেই আত্মরক্ষা করার জন্য আপনি কতটুকু অধিকার প্রয়োগ করবেন, কতটুকু আঘাত করতে পারবেন। এক ব্যক্তি এসেছে আপনাকে লাঠি দিয়ে বাড়ি দিবে, তো লাঠি দিয়ে বাড়ি দিলে আপনার হাড্ডি ভেঙে যেতে পারে, আপনি গুরুতর ব্যথা পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আত্মরক্ষা অধিকার প্রয়োগ করবেন। তো যতটুকু অধিকার প্রয়োগ করলে আপনার নিজের দেহ আপনি রক্ষা করতে পারবেন ততটুকু অধিকারই আপনি প্রয়োগ করবেন, তার বেশি নয়। অর্থাৎ এক ব্যক্তি লাঠি নিয়ে এসেছে আপনাকে মারার জন্য, আপনি একটি মেশিন গান নিয়ে তার উপরে গুলি চালিয়ে দিলেন, তাহলে এটি আত্মরক্ষার অধিকার হলো না, এটি আপনি অপরাধ করলেন এবং এটার জন্য আপনার শাস্তি হবে। যতটুকু অধিকার আপনার কমন সেন্স দিয়ে আপনি চিন্তা করে নেবেন যে কতটুকু অধিকার আপনি প্রয়োগ করলে আপনার জন্য যথেষ্ট হবে। আপনি যতটুকু আঘাত করলে আপনার নিজের দেহকে আপনি রক্ষা করতে পারবেন ঠিক ততটুকু আঘাত দিবেন, তার চেয়ে বেশি নয়। 4 নম্বর পয়েন্টে বলে দেওয়া হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তির উপর যে আঘাত আসবে তা মৃত্যু ঘটাতে পারে অথবা গুরুতর আঘাত ঘটাতে পারে বলে যুক্তিসঙ্গত ভয় থাকলেই কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। আচ্ছা, এইখানে এই 4 নম্বর পয়েন্টে আমরা বুঝব যে কী ধরনের
আক্রমণের বিপক্ষে আপনি আত্মরক্ষা করার অধিকার প্রয়োগ করবেন। যে ব্যক্তি আপনার উপরে আক্রমণ করবে সেই ব্যক্তির আক্রমণের কারণে আপনি যদি গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে অথবা মৃত্যু ঘটতে পারে এরকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ কেউ যদি এসে হাত দিয়ে আপনাকে দুটি চড় দেয়, তাহলে সেক্ষেত্রে আপনিও দুটি চড় দিতে পারেন, কিন্তু আপনি তাকে দা দিয়ে কোপ দিতে পারবেন না। এখন কেউ যদি দা নিয়ে আসে আপনাকে কোপ দেওয়ার জন্য, সেটি খুব ভয়ঙ্কর ব্যাপার, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে তাকে লাঠি দিয়ে বাড়ি মারতে পারবেন, চাইলে আপনি নিজেও একটি দা নিয়ে তাকে কোপ দিতে পারবেন। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, শরীরের প্রতি বিপদের চেষ্টার বা হুমকির ফলে ন্যায়সঙ্গতভাবে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথেই শরীর রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার সূচনা হয় এবং দেহের প্রতি বিপদের আশঙ্কা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই অধিকারটি বলবৎ থাকবে। 5 নম্বর পয়েন্টের মূল বিষয় হচ্ছে যে যতক্ষণ আপনার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, যতক্ষণ আপনার দেহ এবং সম্পত্তি নিরাপত্তাহীনতায় ভুগবে, ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষা করার অধিকার প্রয়োগ করতে পারবেন। যখনই আপনার দেহ এবং সম্পদের বিপদের আশঙ্কা চলে যাবে, বিপদের আশঙ্কা চলে যাওয়ার পর আপনি আত্মরক্ষা করার অধিকার আর পাবেন না, এবং যখন বিপদের আশঙ্কা দেখা দিবে তার অনেক আগেই আপনি আত্মরক্ষা করার অধিকার প্রয়োগ করতে পারবেন না। যখন থেকে বিপদের আশঙ্কা শুরু হবে তখন থেকে আপনার অধিকার শুরু হবে, বিপদের আশঙ্কা শেষ, আপনার অধিকারও শেষ।